নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন পিহু চক্রবর্তী। পিহু আজ একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছে। বলছে, আমরা অনেকেই অনেক সময় কথার ছলে বা এমনি ক্যাজুয়ালি বলি আর বেঁচে থেকে লাভ নেই, মরে গেলে বাঁচি, অনেকেই আছে, এরকম হ্যাবিট হয়ে যায়। তো কিছু কিছু ক্ষণে হয়তো ঈশ্বর শুনে নেন যে জীবন ভালো লাগছে না, মৃত্যুটা এত ভালো লাগছে, তাহলে একবার এক্সপিরিয়েন্স করে দেখ। 6ই মার্চ এক অদ্ভুত ঘটনার উনি সম্মুখীন হয়েছে। বেশি ভনিতা না করে সরাসরি ঘটনায় যাচ্ছি। ওই সময়টা পিহু নতুন একটা আউটলেট খুলেছে, ওর যে ক্লাউড কিচেন আছে, তো সেইটারই জোগাড় জানতি, ওটা ওপেনিং করবে তাই নিয়ে আনন্দে মেতেছিল। হাজব্যান্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে, জিনিসপত্র কিনছে, সেটাকে সাজানোর জন্য সব চেষ্টা চরিত্র করছে। 6ই মার্চ 5ই মার্চ খুব প্রেশার গেছে কাজকর্মের। 6ই মার্চ ভোরবেলা বলছে 4:30 পৌনে 5টা হবে, মানে এরকম একটা অ্যাপ্রক্স টাইম বলছে, ভোরবেলা, তখনও সকাল পুরোপুরি বলা যাচ্ছে না। বলছে রাত্রিবেলা ফ্যান চলছে ঘরের মধ্যে, ও বোঝার সুবিধার জন্য বলেছে একটা পিঙ্ক নাইটি পরে ঘুমাচ্ছিল। বুঝছে কিছুক্ষণ বাদে দেখছি যে গায়ে হাওয়াটা যেন একদম গায়ে এসে লাগছে। গায়ে এসে লাগছে মানে আমি যদি একদম পাখার সামনে দাঁড়িয়ে থাকি, সেখানে যেরকম একটা হাওয়ার অনুভূতিটা হবে, ন্যাচারালি দূরে থাকলেও তো সেই অনুভূতিটা হয় না। তো সিলিং ফ্যান তো সিলিংয়ে টাঙানো আছে, কিন্তু ওর ফিলিংসটা হচ্ছে যেন একদম ফ্যানের সামনে গিয়ে মুখটা বাড়িয়ে হাওয়া খাচ্ছি, এরম একটা এক্সপিরিয়েন্সও ফিল করছে। তারপরে চোখ খুলেছে, হয়তো আমি স্বপ্ন দেখছি বা জানলা খুলে দিচ্ছে, সেখান থেকে হয়তো হাওয়া, মানে ভাবছে এরকম। তারপরে যখন চোখটা খুলেছে, ও দেখে ও সত্যি সত্যি একদম সমান্তরালভাবে সিলিং ফ্যানের ঠিক নিচটায় ঝুলছে। মানে ওর শরীরটা শূন্যে ভাসছে, মানে খাট থেকে অতটা উঁচুতে সিলিং ফ্যানের একদম কাছাকাছি, মানে আটটু হলে ফ্যানের সঙ্গে ঠেকে যাবে, ও ভাসছে। ভাবছি এটা আমি স্বপ্ন দেখছি, এরম তো হয় না। পাখার সঙ্গে আমার হাত টাচ হয়ে গেলো তো আমার হাত পাত কেটে যাবে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি এতটা উঁচুতে এলাম কি করে? কিন্তু ও দেখলো ওর সঙ্গে একটু টাচও হয়ে গেল, ও নিজের শরীরে কোনো ওয়েট পাচ্ছে না, একটা পালকের মতো লাগছে পুরো গোটা শরীরটাকে ওর। কিন্তু ওর কোনো কিছু হলো না, ওর কোনো ব্যথা অনুভূতি, কষ্ট কোনো অনুভূতি হলো না। তারপর যখন নিচের দিকে তাকাচ্ছে, ও দেখছে ওর শরীরটা কিন্তু খাটে। ও দেখছে আগের দিন রাত্রে নাইট ক্রিম লাগিয়েছিলাম, মুখে ঘামে ভর্তি হয়ে গেছে, বেশ গরম। একদম শুয়ে আছে, পাশে ওর বাচ্চা ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, অথচ সেটা ও ওপর থেকে দেখছে। বলছে অদ্ভুত একটা অনুভূতি। আমি চেষ্টা করছি আমি নামবো, আমি এত উঁচুতে উঠেছি কেন? আমি যখন ওখানে শুয়ে আছি, তাহলে এই ওপরের আমিটাকে, ওটা সত্যি না আমি সত্যি? আমি নামবো, আমাকে নামতে হবে। নামতে গিয়ে দেখছি নামতে পারছে না, পালকের মতো আরও যেন একটু এগিয়ে ভেসে চলে গেল, মানে হাওয়ার টানটা যেদিকে, ও সেদিকটায় ভাসছে। তারপর মনে হচ্ছে ছাদ যদি ফাঁকা থাকতো, ছাদ ফুঁড়েও বেরিয়ে যেত। অদ্ভুতভাবে ঘরের যে ভেন্টিলেটর থাকে, ও ভাসতে ভাসতে ও পরিষ্কার অনুভব করলে ওই ভেন্টিলেটারে যে ছোট ছোট ডিজাইন থাকে, এখন আমাদের অনেকের বাড়িতে এসি আছে বলে ওই ভেন্টিলেটারগুলো সবাই কভার করে দিচ্ছে, ওই ভেন্টিলেটারের ওই ডিজাইন দিয়ে ও বেরিয়ে চলে গেল। এটা ও ফিল করলো রীতিমতো। এটা কোনো মিথ্যে ঘটনা না বন্ধুরা, ও রীতিমতো ট্রমাটাইজড আজও, মার্চের ঘটনা আজকেও। তারপরও ভাসছে রীতিমতো। ও দেখতে পাচ্ছে যে রাস্তা দিয়ে কিছু টুকটাক লোক যাচ্ছে, ভোরবেলায় যারা যায় রাস্তাটা অনেক নিচে, ও আমি ওপরে ভাসছে, চেষ্টা করছে নিচের দিকে নামার। নিচের দিকে নামতে গেলে যে ওয়েটটুকু দরকার, সেটুকু ওয়েট ওর নেই, ও একদম পালকের মতো ভাসছে। ও একটা গাছের কাছে এসে, ও মানে ওর গলির ওখানে যে গাছটা, গলির শুরুতে, সেখানে এসে ও ভাসছে এবং ও চেষ্টা করছে আমি ডালটাকে ধরবো, এই ডালটা ধরে আমাকে নামতে হবে। বলছে কি মারাত্মক কষ্ট। ওইটুকু টাইমে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ও বাড়িতে যেতে পারছে না। ও দেখছে যে আমি তো ঘুম ভাঙলে আমার বাচ্চা আমাকে খুঁজবে, হাজব্যান্ড খুঁজবে,
কে একজন শুয়ে আছে, আমি এখানে হাওয়ায় ভাসছি, তাহলে আমি কি মারা গেছি? আমি কি বেঁচে নেই? এরকম তো হয় না। ও গাছের ডালটাকে শক্ত করে ধরতে যাচ্ছে, তখনও কিন্তু ওর নিজের হাতের কোনো ওজন পাচ্ছে না। না, ওর শক্ত করে ধরলে যে হাত তালুতে যে ব্যথা অনুভব হয়, মিনিমাম ব্যথাটুকু ও অনুভব করতে পারছে না। শরীর যেন একদম ফ্রিজ হয়ে গেছে। ও গাছের ডাল বেয়ে যে নিচের দিকে নামবে ও সেটুকু পাচ্ছে না। ও আবার ভাসছে। ও গাছের মধ্যে দেখছে পাখিরাও খুঁটে খুঁটে কি খাচ্ছে বাসার মধ্যে, পাখি তার বাচ্চাদের খাওয়াচ্ছে, তো দেখছি। কিন্তু অত মগ ডালের উঁচুতে আমরা ইউজুয়ালি কেন কেউই অত উঁচুতে কেউ দেখতে পায় না। ও জীবনে প্রথম পাখির বাসা বা পাখি কীভাবে থাকে দেখতে পেল, কিন্তু এই দেখতে পাওয়ার মধ্যে না কোনো আনন্দ পেল না। রীতিমতো ওর কষ্ট হচ্ছে যে আমি এই এত বড় অসত্য গাছটার এত টপে, মানে ভাবতে পারা যাচ্ছে না। তারপরও ভাসতে 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 বলছে কতক্ষণ এরকম ভাসছে আমি জানি না। ওদের বাড়ির ঢুকতে একটা মন্দির আছে, ওই মন্দিরের ওখানটাও ভাসছে। ও মন্দিরের ওই জায়গাটা থেকে দেখছি যে একটু জল রাখা আছে, কিছু টুকটাক প্রসাদ এদিক ওদিক হয়তো আগের দিন রাত্রে যারা খেয়ে গেছে সরিয়ে রেখেছে, একটু পড়ে আছে বাতাস টাতাসা। ও চেয়েও মন্দিরের ওখানে ঢুকতে পারছে না। জানে গেলে হয়তো কিছু সামান্য কিছু পেলেও পেতে পারে, এত খিদে পাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, কিন্তু চাইলেও কিছু করতে পারছে না। ভাসছে মানে ভাসছেই। ও জানে একটা রেকাবিতে বাতাসা রাখা, আগের দিন হয়তো কোনো কারণে হরির লুট বা কিছু হয়েছে। ওর এক্সপিরিয়েন্সটা আমি নিজের মতন করে বলছি বন্ধুরা। ও জানে একটু জল বাতাসা অন্তত নিচে নেমে গেলে পাবো। ও দেখতে পাচ্ছে, ও নামতে পারছে না। ও প্রচণ্ড কান্না পাচ্ছে। এবার ওর মনে হচ্ছে যে না, জীবনে সমস্যা ছিল, কত রাগ করে বলেছি মরে গেলেই বাঁচি, মরে গেলে কি এরকম ফিলিংস হয় নাকি আমি সত্যি সত্যি ঘুমোতে ঘুমোতে মারা গেলাম, লোকেদের কাছ থেকে যে গল্প শুনি ঘুমোতে ঘুমোতে নাকি মারা গেলাম। এইবার ওর প্যালপিটেশন হচ্ছে, ওর ভয় লাগছে, ওর কান্না পাচ্ছে, অথচ চোখ দিয়ে ওর জল বেরোচ্ছে না। এই অদ্ভুত সময়ে ও শেষ মুহূর্তে একটাই ও বলছে যে মনে হলো ঈশ্বরের কাছে হাউ হাউ করে কাঁদি যে আমাকে ক্ষমা করে দাও, এতদিন কথার ছলে বা সামান্য সমস্যায় তোমাকে বলেছি যে মরে গেলেই বাঁচি, ধুর ভাল লাগছে না, জীবনে কিছু হলো না। এই ফ্রাস্ট্রেশন বা এই ডিপ্রেশনের যে কথাবার্তাগুলো বলতাম, আমি আর কোনোদিন বলবো না, আমি ক্ষমা চাইছি, আমাকে প্লিজ আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমি একবার মাটিতে পা রেখে হাঁটতে চাই। এটা যে কত কষ্টের জীবন। তার মানে যারা সত্যি সত্যি মারা যায় এরকম কষ্ট পায় নাকি আমিও তাদের মতো মারা গেছি? এই যে আমিও কি মারা গেছি, যখন সেন্সটা ওর কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে আমার বাচ্চার কী হবে, আমার হাজব্যান্ডের কী হবে। তখন যেন যার ওপর রাগ, মনে হয় এই লোকটা আমার শত্রু, তাকেও মনে হচ্ছে একে দেখলেও আমি একটুখানি কাঁদবো। তারপর যখন দেখছি যে একটু সকালের ভাবটা ফুটে উঠেছে, আলো টালো সবই দেখতে পাচ্ছে, অব থেকে অনুভব করছে ও যে ওপরটায় ভাসছে, রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। ও যে কারোর থেকে একটা ফোন চেয়ে বলছে বাড়িতে ফোন করবো যে আমার এরকম ভাসছি আমি, আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, অথচ আমার গলায় কোনো ভাষা নেই, চোখে জল নেই, কিচ্ছু নেই। একটা অদ্ভুত দমবন্ধকর একটা অনুভূতি, আর শরীরে কোনো ওজন নেই, একদম কাগজের টুকরোর থেকেও হালকা একটা শরীর নিয়েও ভাসছে। এটা ফিল করলেও শরীরটা কেঁপে ওঠে। তারপর যখন ওই ভগবানের কাছে, মন্দিরের কাছে রীতিমতো মনে হচ্ছে যেন যতটা শরীরে শক্তি আছে চিৎকার করি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মনের ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসছে যে আমি ক্ষমা চাইছি, আমাকে প্লিজ এখান থেকে বার করো। ও বলছে কখনো কখনো মনে হচ্ছে ক্রিস সিনেমাটায় ঋতিক রোশন যেমন আকাশে ভাসছিল, ওই রকম মনে হচ্ছে নিজেকে। সিনেমায় তো ওরা নয় ভিএফএক্স দিয়ে করে, এটা তো আমার অরিজিনালি হচ্ছে, নাকি আমি স্বপ্ন দেখছি, নাকি আমি মারা গেছি। এই অনুভূতিগুলো পরস্পর পরস্পর ওর হয়ে যাচ্ছে। তারপর ও অনেকটা সময়, কতটা সময় কেটে গেছে ও বলছে সময়েরও আমার কোনো আইডিয়া নেই, শুধু দূর থেকে একটা গলার চেনা আওয়াজ ভেসে আসছে, আমি শুনছি। সে আওয়াজটা শোনার পর আমি আশ্বস্ত হলাম যে না, আমাকে কেউ খবর পেয়েছে আমি এভাবে আছি, আমাকে তারা ডাকছে। ওর চতুর্দিকটা পুরো অন্ধকার হয়ে গেল। তারপর একটা ঝাঁকুনিতে ওর জ্ঞান ফিরলো, দেখলো ওর ননদ ওকে ডাকছে যে বৌদি, দাদা তো ব্রেকফাস্ট করে চানে চলে গেছে, তুই ঘুমোবি কতক্ষণ, বিছনা তো ওর, তোর কি শরীর খারাপ লাগছে? ও বলছে
আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছি বোকার মতন। তারপর যখন উঠে বসলাম, শরীরটা থকঠক করে কাঁপছে। ও গায়ে হাত দিয়ে দেখলো, না জ্বর টর তো নেই, তুই কাঁপছিস কেন? মাটিতে পা দিয়ে বললো, এই যে প্রথম যে আনন্দ হলো, মানে যে বাচ্চাটির জীবনে প্রথম হাঁটতে শেখে তারও বোধ হয় এত আনন্দ হয় না। বলে এই যে কি অদ্ভুত আনন্দ, যে আমি অতক্ষণ ভেসেছি, এবার আমার শরীরে ওজন পাচ্ছে, আমি মাটিতে হাঁটছি, মাটির ওই ঠান্ডা স্পর্শটা শরীরে আসছে। বলছি ভীষণ আনন্দে, আনন্দটা বোঝাবার মতন না। তারপর আস্তে আস্তে সবটা শরীরটা নর্মাল হয়ে যায়। কিন্তু বলছে এই যে অনুভবটা করলাম, এই যে কষ্টটা পেলাম, মানে আমি নাক কান মুলছি, আমি কোনোদিন আর যত খারাপ পরিস্থিতি হোক, যত কারোর সঙ্গে অশান্তি হোক, ঝগড়া হোক, মন খারাপ থাকুক, আমি মরে গেলেই বাঁচি বা আর ভাল লাগছে না বলবো না। কিন্তু খারাপ লাগাটা কতটা, খারাপ অনুভূতিটা কেমন হয়, ঈশ্বর যেন আমাকে কান ধরে দেখিয়ে দিলেন যে দেখ মারা গেলে কেমন লাগে, যারা আত্মহত্যা করে তাদের কেমন লাগে, কতটা কষ্ট তারা পান। এই অনুভূতিটা শুনে সত্যি বন্ধুরা এরপর কিছু বলার নেই। তোমরা যারা এই ধরনের চিন্তাভাবনা করো, কথা বলো, এগুলো বলো না। আমি বলছি যে কোনো কুসংস্কার স্প্রেড করছি না, বলতে পারো এটা তো স্বপ্ন, কিন্তু স্বপ্নের মধ্যেও যে ফিলিংসটা আর হয়েছে না, সেটার জন্য জীবনকে ভালোবাসা উচিত। এই পজিটিভ একটা ভাইবও দিয়ে গেছে, জীবনকে ভালোবাসো যত কষ্টই থাকুক, কিন্তু জীবনহীন শরীরহীন যে অবস্থাটা, সেটা কতটা কষ্টকর একটি স্বপ্নকে জানান দিয়ে দিয়েছে। চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন শিবানী। শিবানী দিদি বলছি, কারণ উনি বলছেন ওনার বয়স প্রায় 50 ঊর্ধ্ব। লিখেছেন, আমাকে মেল পাঠিয়েছেন। উনি বলছেন, আমি কলকাতার একটি স্কুলে চাকরি করি, থাকি বরানগরে। এবার আমাদের মেট্রো সার্ভিসটা চালু হওয়ার পর থেকে আমি মেট্রোতেই যাতায়াত করি। ইউজুয়ালি গাড়িতে যাই, গাড়ি সার্ভিসিং থাকলে বা গাড়ির যদি কোনো কেউ নিয়ে বেরোবে, আমি মেট্রোতে চলে যাই, আমার কোনো অসুবিধা হয় না। তো এটা গত বছরের ঘটনা। সকালবেলা থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো আজকের দিনে ওনার ঘটনাটা খুব রেলিভেন্ট লেগেছে আমার। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি দেখেই তো ওনার মাথায় হাত পড়ে যায় যে এবার বেরোবো, আমি ভিজে যাব। তো ওনার একজন জানাশোনা টোটোওয়ালা ছিল, সেদিনকে ওনার গাড়ি নেই বাড়িতে, সার্ভিসিংয়ে গেছে। টোটোওয়ালাকে বললেন যে তুমি আমাকে এসো, একদম আমাকে মেট্রোতে সামনে ড্রপ করে দিও, ভিজে যাব, ভেজা শাড়ি পরে অতক্ষণ থাকা 4টে অবধি খুব কষ্টকর। উনি চলে এলেন, দিদিমণি ডাকলে উনি আসেন। তো উনি যখন এসছেন, প্রচণ্ড বৃষ্টি, উনি টোটোয় করে মেট্রোর কাছে নামলেন। সেদিন বৃষ্টির জন্য হোক বা কোনো কিছু বন্ধ ছিল বা কী ছিল বলে আমার জানি না, আমার তো স্কুল ছিল, খুব ফাঁকা ফাঁকা। অন্য দিনের তুলনায় সেদিনকে খুব ফাঁকা ফাঁকা, মানে যাদের খুব দরকার, স্কুল বা কলেজ অফিস যাত্রী, স্কুলের কথাটা বলা ভুল হবে, স্কুল স্টুডেন্ট কেউ না, কলেজ বা অফিস যাত্রীরাই আছে, আর যারা সারাদিন খেটে খাওয়া মানুষরা কিছু ঘুরে বেড়াচ্ছে। বলছে আমি অনেক ছোটোবেলা থেকে গল্প পড়েছি, অনেক কিছু রেল স্টেশন নিয়ে শুনেছি। আমি মজা করতাম যে আমরা তো বাপু এরকম করে দেখি না, আমরা তো এসব কিছু শুনি না, যারা দেখে তারা বোধহয় নেশা করে, তাদের বোধহয় অতিরিক্ত কল্পনা শক্তি, ওরা বানিয়ে বানিয়ে বলে। বলছে অদ্ভুত একটা জিনিস আজও আমার গা শিউরে ওঠে। মেট্রো স্টেশনে ওঠার একটু আগে, মানে যেখান থেকে মেট্রোর এটা টার্মিনালটা স্টার্ট হচ্ছে, তার আগে সিঁড়ি দিয়ে উঠে যাবেন, তার একটু আগে ওর অটোটা যখন ঘুরছে, একটা ছেলে জাম বিক্রি করছিল, জামটা নিয়েও প্রায় দিন ওখানটা বসে। যাত্রীরা বিকেলবেলা ওকে দেখি, সকালবেলা ওকে দেখি। বলছে যাত্রীরা ওর কাছ থেকে কেনে, ওই অত সকালে বৃষ্টির মধ্যে বেচারা বসে আছে, জাম টাম নিয়ে বসে আছে। আমাকে দেখে হাসলো, আমি ইশারা করলাম আসার পথে নেব, বৃষ্টির মধ্যে ও হাসছে, হ্যাঁ দিদিমণি। তো মুখ চেনা হয়ে গেছে। বিকালবেলা ফেরার পথে ওর কাছ থেকে অনেক দিন আমি যখনই মেট্রো করে যাতায়াত করি, ওর কাছ থেকে আমি ফল কিনি। এভাবে আমি চলে গেছি, সারাটা দিন ভালোই স্কুলে কাটলো, বেলার দিকে বৃষ্টিটা ছেড়ে গেল।
বিকালবেলা ফেরার পথে, সারাদিন বৃষ্টি হচ্ছে বলে প্রচুর প্যাচপ্যাচে কাদা, নেমেছি, নেমে ওখান দিয়ে হাঁটছি, তো কিছু দেখলাম লোকেরা একটু জটলা করেছে। একটা অটো স্ট্যান্ড মতো আছে, ওখানটায় লোকেরা জটলা করছে। তো হাতের সময় ছিল, একটু কিউরিওসিটি হলো। তার মধ্যে একজন পরিচিত একজনকে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, কিছু হয়েছে এখানে? বলছে যে ওই ছেলেটা যে ফল নিয়ে বসে না, ও মারা গেছে। মারা গেছে? বলছে হ্যাঁ, ও মারা গেছে। ওর কি হয়েছিল বলো, রাত্রিবেলা হার্ট অ্যাটাক করেছে, মানে উল্টোপাল্টা খেয়ে ফেলেছিল, গ্যাস উঠে গিয়ে হার্ট ফেল করেছে। বলো এই বাবা, আমি তো সকালে দেখলাম। বলে না না, আপনি হয়তো অন্য কাউকে বলছেন, আমি যার কথা বলছি সে সকালে না। বলে ওই ওই তো ওখানে বসে। বলে না না, ও না। বলে কী করে আপনি বুঝছেন যে ও না, আপনি তর্ক করছেন? বলে আমি যার কথা বলছি সে তো গতকাল বিকেলবেলা মারা গেছে, দুপুরবেলা কিছু উল্টোপাল্টা খেয়েছিল, বর্ষার দিনে হয়তো আনন্দে ঠান্ডা পরিবেশ কিছু খেয়ে ফেলেছে, মারা গেছে, গ্যাস উঠে গেছে। তো মারা গেছে কালকে বিকেলে, আজকে সকালবেলা আপনি কেমন করে দেখবেন? তো শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল যে তাহলে অন্য কি কেউ, আমি কি যাকে ভাবছি সে কি নয়? বলছে এরকম নিজের মনে ভাবলাম যে হয়তো অন্য কেউ, উনি হয়তো অন্য কারোর কথা বলছে, আমি হয়তো অন্য কাউকে বুঝছি। বলে তারপরও 2-3 দিন কিন্তু আমি ওখান দিয়ে মেট্রোতে যাব বলে বেরোলাম, বারবারই ওখানটা চোখ পড়ে, সত্যি কিন্তু ছেলেটাকে আর দেখতে পাচ্ছি না। তখন মনের মধ্যে না একটা কাঁটা ফোটার মতো হচ্ছে যে ও যদি ও না হয়, আমি যাকে ভাবছি সে যদি মারা না যায়, তাহলে ও বসে না কেন? আবার উনি মনে মনে ভাবলেন আর কাকতালীয়, ওদেরই হয়তো দলের কেউ মারা গেছে হলে সেও হয়তো বসছে না, ওদেরও তো একটা একসঙ্গে কাজ করতে করতে হয়। কিন্তু আবার ভাবছেন যে আমি তো ওকেই একা দেখি, ওই জায়গাটা তো আর কেউ বসে না। যা বর্ণনা উনি দিলেন তার সঙ্গে ওই ছেলেটাই তো মিলে যায়। বলছে এভাবে বেশ মাস 2 কেটে গেছে। তারপর আমার গাড়ি সারিয়ে চলেও এসেছে, আমি গাড়ি করেই এখন যাতায়াত করি, মেট্রো দিয়ে যাতায়াতও করি না। বলছে একদিন রাস্তায় দাঁড়িয়ে আছি, ভিড় রাস্তা, স্কুল থেকে ফিরতে গিয়ে কিছু খাতা কারেকশনের ব্যাপার ছিল, স্কুল থেকে বেরিয়েছি, এবার বাড়ি আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বেজে গেছে, জ্যামে দাঁড়িয়ে আছি। বলছে শীতকাল, গত বছরের কথা উনি বলছেন যে শীতকাল, সন্ধে নেমে গেছে। বলছে জানলার কাছে অনেক সময় গাড়ি দাঁড়িয়ে থাকলে অনেকে এসে এটা ওটা চিপসের প্যাকেট, পাঁপড় ভাজা বিক্রি করে, অনেক আছেন যারা ভিক্ষা চায়। তো ওই দাঁড়িয়ে আছে, একজন চিপস বিক্রি করতে এলো, আমি বললাম না, নেব না। আর একজন কি একটা করলো, আমি না তাকিয়ে মোবাইল দেখছি, হাত ইশারা করলাম যে নেব না। তারপর একটু ঘরে গলাতে উনি বলছেন, আমি তাকালাম, দেখছেন ওই ছেলেটি যে সেই জাম বিক্রি করতো, যাকে উনি দেখেছিলেন, এতদিন তো হয়ে গেছে, আর মাথা থেকেই বেরিয়ে গেছে পুরো বিষয়টা। বলছে হাতের একটা প্লাস্টিকে ওই ওজন করে করে অনেকে বিক্রি করে না, একটা জামের পোটলা, 2-4টে পোটলা ওর হাতে, একটা পোটলা ওর গাড়ির কাঁচের সামনে, দিদিমণির গাড়ির কাঁচের সামনে করে ধরে বলছে, ম্যাডাম আর জাম নেবেন না? বলে হ্যাঁ হ্যাঁ বলে উনি তাকিয়েছেন, মানে মোবাইল দেখছিলেন, হ্যাঁ বলে তাকিয়েছেন, হাতে জাম নিয়ে সেই ছেলেটা, তাতে কোনো সমস্যা নেই, চোখ দুটো লাল ফাটার মতো জ্বলছে। বলে চোখের দিকে তাকিয়ে না ভয় কি পাবো কি ভাববো, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তারপর যখন গাড়িটা ছেড়ে দিল, মানে আমার চোখটা ওখানেই আটকে আছে, দেখি ওই একভাবে দাঁড়িয়ে আছে ওখানে। আমার গাড়িটা এগিয়ে চলে গেল। আমার ড্রাইভার সে বলছে, বাবলুদা, উনি বাবলুদা বলে ডাকেন, সে বলছে যে কি দেখছেন ম্যাডাম, ওদিকে কি? বলছে তুমি দেখতে পেলে ওকে? বলে কাকে? বলো ওই যে জাম বিক্রি করে। বলে না, তো চোখগুলো অত লাল কেন? বলছে কি বলছেন, কেউ তো ছিল না। বলে আমি তো দেখলাম। বলে কোথায়? কিছু তো না। বলে আপনি হয়তো কিছু ভুল বুঝেছেন বা কিছু। বলে না, ভুল বুঝিনি, আমি দেখলাম ওই ছেলেটিকে। বাবলুদা বিশ্বাস করলেন না। বাড়িতে এসে উনি চাটা খেয়ে
পোশাক পরিবর্তন করে বলে ওই যে শুলেন, গায়ে প্রচণ্ড জ্বর, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ওনার বাড়িতে সারাদিন যে সঙ্গী মেয়েটি থাকেন, ওনার শাশুড়ি মাকেও দেখাশোনা করেন, সে এসে বলছে তুমি একটু কফি খাবে, একটু চা খাবে, একটু কিছু খাও, খেয়ে ওষুধ খাও, ক্রোসিন দিচ্ছি খাও। বলছেন আমি খালি ওই দৃশ্যটা মনে পড়ছে। তারপর কিছুক্ষণ বাদে বলছে শুয়ে পড়েছি, লাইটটাও বললাম ছোট লাইট CFL জ্বালিয়ে দিয়ে, আমার লাইট এত ভালো লাগছে না, চোখে একটা রুমাল মতো চাপা দিয়ে উনি একটু শুয়ে থাকেন, ওটা অভ্যেস ওনার। বলছে আমি শুয়ে আছি, চোখে ওটা চাপা দিয়ে, বলছে গায়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস মতো পড়ছে, একদম ফিসফিসে গলায় কে বলছে, ঘরের মতো না, নিজের ঘরে উনি শুয়ে আছেন সেদিন সন্ধ্যাবেলা, জামটা দিদিমণি নিলেন না। বলছে এই কথাটা শুনে আমি তাকাবো বা কি করবো, আর ওই যে নিঃশ্বাসের ঠান্ডা হাওয়াটা আসছে, যেন মনে হচ্ছে আমি কোনো মানে বরফের যে সুমেরু কুমেরুতে থাকে না, ওখানকার যে ঠান্ডা ভাইব, মানে কতটা চিল্ড এক্সপিরিয়েন্সটা বোঝাবার জন্য উনি এই বিশেষণগুলো ইউজ করেছেন, যে গায়ের মধ্যে যেন ঝাপটা মারছে, বলে এই জ্বরের মধ্যেও গায়ে কাপড়ে দিচ্ছে আর ঘাম অনুভব করছে, শীতকাল। বলছেন আমি সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি কোনো পাশ ফিরলেই হয়তো ওর মুখটা আমার ঘাড়ে চেপে যাবে, আমার মুখটা ঠিক ঘাড়ের কাছে, মানে বুঝতে পারছেন যেভাবে কানে ফিসফিস করছে, তার মুখটা এই কানের আর ঘাড়ের এই মাঝখানে এই অংশটাতে তার আছে। একটা হালকা জামটা নিলেন না, সেই ওইভাবে কথাবার্তা। বলছে আমার আর সেন্স কাজ করছিল না, আমার সঙ্গে যে কাজ করে সেই মেয়েটা আমার গায়ে হাত দিতে, আমি আক করে চাপিয়ে চিৎকার করে উঠে বসেছি। যখন উঠে বসেছি তখন বলছে কি হলো এরম করছো কেন? ঠক ঠক করে কাঁপছি, বাড়ির সবাই ভয় পেয়ে গেছে যে বোধহয় কোনো কিছু মানে অন্য কিছু হলো হয়তো, যেহেতু আমারও তো উনি বলছেন আমারও তো বয়স হয়েছে। সে তাড়াহুড়ো করে সবাইকে ডাকাডাকি করলো, নিচে আমার দেওররা থাকে তাদেরকে ডাকলো, আমার হাজব্যান্ড বিজনেস করেন তাকে ফোন করে ডাকলো, তিনিও চলে এলেন, ডাক্তারকে কল করা হলো, বললেন প্রেশারটা ফল করেছে, প্রচণ্ড জ্বর। বলে আর আমি আদার্স কী কথা হয়েছে ওদের মধ্যে আমার আর কোনো হুঁশ নেই। ওই অত ঠান্ডার মধ্যে ওরা আমাকে মাথা ধুয়ে দিল, আর মানে আর জল ঢেলেছে মাথার মধ্যে, আর খালি জলপট্টি। বলে ওই যে ফিলিংসটা, বলে বারবার যেন মনে হচ্ছে হন্ট করছে, দিদিমণি ঝামটা নিলেন না। বলে ওই পাশ ফিরে আমি শুতে পারছি না, শুতে গেলে মনে হচ্ছে এক্ষুনি যদি আবার কানের কাছে এসে বলে, আমি উঠে গিয়ে আবার খালি মানে একা থাকতে পারছিলেন না, আবার মনে হচ্ছে যদি এসে ওরমভাবে কথা বলে পাশের ঘরে খালি যেখানে কেউ বসে আছে ওখানে যাচ্ছেন, ওই জ্বরের অবস্থা এ ঘর ও ঘর করছেন। সবাই বলছে এরকম করছো কেন? উনি একজন খুব মানে গুরু গম্ভীর মানুষ, উনি ওইভাবে বলতে পারেন না, ওনার একটা প্রত্যেকটা মানুষের তো একটা পার্সোনালিটি থাকে, যে আমার ওরকম ভয় লাগছে, উনি আর ওই বলাটা ওনার লজ্জাজনক লাগছিল, কিন্তু না বলে থাকতে না পেরে উনি ওনার শাশুড়ি মাকে শেয়ার করলেন বিষয়টা, পুরো বিষয়টা ওনাকে বলতে কাঁদতে কাঁদতে বললেন, মাতৃস্থানীয়া তো, উনি বললেন যে তাহলে কিছু ওই যে তুমি দেখেছিলে সেদিন এই মেট্রোতে অত 6 মাস আগে, কেন উনি দেখেছিলেন তখন গরমকাল, এটা ঘটনাটা উনি ফিল করছেন শীতকালে, মানে কিভাবে যে মানুষের জীবনে কি ঘটে, কোন কোন মানে কীভাবে, মানে এই ঘটনাগুলো না শুনলে আমরা জানতেও পারতাম না, ঠিক সেখান থেকে হয়তো কিছু হয়েছে, তো তাই জন্য তুমি এ করছো। তো অনেক দিন উনি ওনাদের যে বাড়ির পুরোহিত, কুলপুরোহিত, কোনো তান্ত্রিক ওঝার কাছে জানি, কুলপুরোহিতকে বলে তিনি কিছু মন্ত্র পাঠ করতে বলেছিলেন। বলে আমি তো অত ঝাড় ফুকটুক করি না, ওসব আমি জানি না, আপনি একটা মন্ত্র পাঠ করুন। বলে মন্ত্রটা পাঠ করতে 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 বলে অনেক দিন বাদে এটা আমি রিলিফ পেয়েছি, একদিন দুদিনে না। আমি কোনো ওঝা তান্ত্রিকের কাছে যাইনি, কেন এটা আমার স্বভাব বিরুদ্ধ। আমাদের পরিবারে আমি একজন স্কুলে শিক্ষকতা করি, আমি এরমভাবে তান্ত্রিক ওঝার কাছে যাচ্ছি, এটা আর 5 জন জানলে তারা কি বলবে? যে আমার ড্রাইভার সে যখন নিয়ে যাবে সে 5 জনকে কি বলে বেড়াবে যে এরা এত শিক্ষিত হয়ে এইসব বিশ্বাস করে। কিন্তু যেটা ফিল করছি সেটা তো অস্বীকার করতে পারি না, আবার সামাজিকতাও আছে। তো ওই মন্ত্র পাঠ করে করে বলছে এখন সমস্যা কেটে গেছে, মন্ত্র আমি এখনও পাঠ করি। মন্ত্রটা কি উনি লেখেননি, বলছে এখন আমি অনেক ভালো আছি, কিন্তু ওইটা যখন মনে পড়ে যায় না,
ওটা কতদিন যে ওইরকম ওই লাল চোখ আর ওই কানের কাছে ফিসফিসানি ওটা ফিল করতাম। আমার হাজব্যান্ডকে বলতাম যে তুমি ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো, কত রাত যতক্ষণ না আমার ঘুম আসছে তুমি ঘুমোবে না। তো আমি সাইকিয়াট্রিস্টের কাছেও কনসাল্ট করেছি, বাড়ির সবাই নিয়ে গেছিলো যে কোনো সময় হয়তো এত স্কুলের চাপ, সংসারের চাপে হয়তো কোনো কারণে আমার কোনো ডিসঅর্ডার হয়েছে। আমিও তাই মানতাম এটা আমার ডিসঅর্ডার হয়েছে, কারণ ভূত প্রেত বলে কিছু হয় না। দেখলে তো তাহলে সবাই দেখতো, আমি কেন দেখবো, এতদিন বাদে কেন? তার সঙ্গে তো সে আমার কেউ হয় না, তার আমি কোনো ক্ষতি করি না, আমি বা কেন দেখবো? ইদানিংকালে কিছু ইউটিউবে প্রোগ্রামস দেখি, তখন যে বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে, এই প্যারানর্মাল ব্যাপারগুলো সম্পর্কে জানতে পেরেছি, বা যারা ওই সাইকিক মিডিয়াম নিয়ে কাজ করে তাদের সম্পর্কে ওই বলে ইন্টারনেটের মাধ্যমেই তথ্য পেয়েছি যে অ্যাকচুয়ালি বিভিন্ন ডাইমেনশন আছে, সেখানে কখন যে কার সঙ্গে কোনটা কি ক্লিক করে কেউ বলতে পারে না। যে উনি কদিন ধরে তখন জাম নিচ্ছিলেন, ছেলেটির সঙ্গে পরিচয় হয়ে গেছিল, সেই দিন সকালে যখন দেখেছেন অ্যাকচুয়ালি সেই ছেলেটি তখন অলরেডি মারা গেছে, সে তার আত্মাকে উনি দেখেছেন। তখন উনি বলছেন আমার তাড়া আছে, আমি ট্রেন ধরবো বলে উনি বেরিয়ে গেছেন। তো সেই আত্মার হয়তো কোনো কারণে, এটা আমরা গেস করছি অবভিয়াসলি, খারাপ লেগেছে, তাই জন্য সেই জামের এটা নিয়ে ঘুরে বেরিয়েছে। বাড়িতে যখন দেখতো ওই লাল চোখ ফিল করতো, বা ঘাড়ের কাছে কে কথা বলছে ফিল করতো, তখন কিন্তু হাতে জামটা দেখতে পেতো না, কিন্তু ওই ঠান্ডা যে নিঃশ্বাসটা ঝাপটা মারতো না, বলে ওতেই আমার মনে যে এক্ষুনি আমি মরে যাব, আমি আর বাঁচবো না। ও মারাত্মক অভিজ্ঞতা। উনি মন্ত্র এখনও পাঠ করেন, কোনো তাবিজ কবজ মাদুলি জলপোড়া তেলপোড়া কিচ্ছু না, শুধু মন্ত্র পাঠ করে উনি ভালো আছেন। তারপর বাড়িতেও প্রত্যেক মাসে ওনাদের পূর্ণিমায় পুজো দেন এবং মন্ত্র পাঠ করেন, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। তাই উনি বলেন যে একটু সাধনা বা স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেকশান থাকলে কার সঙ্গে কখন কি হয়। আর উনি একটা জিনিস আজকে পিহু যেমন একটা মেসেজ দিল যে কথায় কথায় ডিপ্রেশনে যাওয়া, বা এই ভাল লাগছে না, আমার এটা খারাপ হচ্ছে, এই আমার সঙ্গে কেন হচ্ছে, এগুলো যেমন বলা ঠিক না, ইনি একটা মেসেজ দিলেন যে কই আমার সঙ্গে তো এরকম হয় না, আমরা তো এসব দেখি না, যে এই যে অবিশ্বাসী কথাবার্তাগুলো বোধহয় ঠিক না, মানে ইউনিভার্স না শোনে, বলে কেউ একটা সুপার ন্যাচারাল পাওয়ার কেউ একজন আছেন, আপনি যদি ঈশ্বর বিশ্বাস নাও করেন, কেউ একজন শুনতে পাচ্ছে, আপনার ভাইব্রেশন যদি ম্যাচ করে যায়, কখন আপনার সঙ্গে কি ঘটবে আপনি জানেন না। তো এই মানুষগুলো সম্পর্কে একটাই এনাদের থেকে জানতে পারা যায় যে কোনো কিছুকে অবজ্ঞা না করে আমাদের খোলা মনে জিনিসগুলো শোনা উচিত এবং এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। বিশ্বাস অবিশ্বাস অনেক পরের কথা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। আগে দুদিন আমি কমেন্ট বক্স রাখিনি। অতনু ব্যানার্জি কমেন্ট করেছেন, আত্মাকে আলো কী করে পেলে, অ্যান্সারটা বলবেন। এটা আপনার কথাটা বুঝতে পারলাম না, আত্মা আলো কী করে পেলো মানে আমি বুঝতে পারছি না। উনি কসবার ঘটনায় কমেন্ট করেছেন। অনিন্দিতা বিশ্বাস লিখছেন, বুঝতে পারলাম না এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও কৌশিকীর বাবা মা সেকেন্ড টাইম কেন রিমাকে অ্যালাউ করলেন, এটা বিশাল বড় প্রশ্ন, একদমই করা উচিত না। প্রদ্যুৎ মুখার্জি অপূর্ব সুন্দর লেগেছে, ধন্যবাদ। রাজশ্রী মজুমদার লিখেছেন, আমি রাজশ্রী দি ভাই, আমার নাম নিও। হ্যাঁ অবশ্যই রাজশ্রী, তোমার নাম নিলাম। অনুষ্ঠা ঠাকুর, ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি। নিত্য পূজা পাঠ করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, 4-5টা বিড়াল বাড়িতে পুষুন। আচ্ছা, উনি কসবার বাড়ি সম্পর্কে বলেছেন, কিন্তু আপনাকে জানিয়ে রাখি ওনারা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় শিফট করে গেছেন। শুভায়ন লিখেছেন, ভয়ঙ্কর ঘটনা এটা। সৌমেন্দ্র রয়চৌধুরী লিখছেন, রিমাদিকে বুঝবেন না ভুল। আচ্ছা, বুলবুলি লিখছেন, কিছুই করতে হবে না, যদি কোনো আত্মা বাড়িতে আসে তাকে নিয়মিত খাবার দিন, দেখুন তাতে কিছু হয় কি না, নিজের খাবার আগে সুন্দর করে পরিবেশন করতে হবে। আচ্ছা, আপনারটাও শুনলাম। বর্ণালী দাস কমেন্ট করেছেন, বুলা ঘোষ কমেন্ট করেছেন, সিঙ্গার কস্তুরী কমেন্ট করেছেন, কঙ্কনা বৈরাগী সেরা সাহিত্য লিখছে, সাবস্ক্রাইব করলাম, অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও রইল, আপনিও এগিয়ে যান। প্রাতনু ব্যানার্জি, গৌতম দে, উনি কোনো একজন তনিমাকে মেনশন করে লিখেছেন। আচ্ছা, অপর্ণা সাহা উনি লিখছেন, বারাসাতের ঘটনাটা শুনে উনি লিখেছেন যে ওনার হাজব্যান্ডের সাথেও, মানে হাজব্যান্ড যখন ছোট ছিলেন এরকম ঘটনা নাকি ঘটেছিল এবং এটা উনি শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছিলেন।
অনেকের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। খারাপ মানুষের সংখ্যাই বোধহয় আজকে পৃথিবীতে বেশি। অমিত ভট্টাচার্য, গুণিতা দাস, অ্যাস্থেটিক শ্রেয়া, সুদীপ্তা ব্যানার্জি, গীতা গোস্বামী, সুদেষ্ণা সিংহ রয়, দামিনী পাল, অমিতা ঠাকুর, ইউজুয়াল KSL, একে আপনাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকুন। আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ।